আমি বইটা কি দুইবার পড়েছি। প্রথমবার পড়েছি আর কি মূলধারা নিয়ে, এবং দ্বিতীয়বার পড়েছি আর কি প্রতিহিংসা নিয়ে, যখন আর কি আমি এটা আর কি লিখতে বসেছিলাম। তো মূল আলোচনায় প্রবেশের আগে আমি আমার বক্তব্যের চৌহদ্দিটা একটু নির্ধারিত করে নিতে চাই। আমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে গল্পকার হিসেবে, তাই হুসেন হানিফের বন্ধু হলেও আর কি আমি যখন পাঠ করেছি গল্পটা, একরকম হাতে বন্দুক নিয়েই আর কি আমি গল্পটা পাঠ করেছি। তাই যখন দেখবেন যে আপনি হুসেন হানিফের গল্পকে নিন্দা করছি, ধরে নিলেন যে আমি নিন্দাটা প্রতিহিংসা বশত করছি। আর যখন প্রশংসা করছি, তখন ধরে নিতে পারেন যে আমি আসলে নিজের মুগ্ধতাকে অবলম্বন আর করে রাখতে না পেরে আর কি জিনিসটা প্রকাশ করে দিচ্ছি। তো আমি একটু কুটিল এবং কুটকুটে মানুষ, তাই সহজে ভালো কথা আর কি আমি প্রকাশ করতে পারি না। তবে আমার বিশ্বাস আর কি আমাকে দিয়ে ভালো কথা বলার জন্য হুসেন হানিফ ভাই আমাকে দাঁড় করিয়ে দেননি। তাই আমি মূলত সংকট নিয়ে কথা বলবো, মানে গল্পগুলোর সংকটের জায়গা নিয়ে কথা বলবো। এবং এই ক্ষেত্রে মানে হুসেন হানিফ ভাই তো দীর্ঘদিন ধরে গল্প লিখছেন। তার গল্পের মানে কেবল জুলাই নিয়ে তিনি লিখেছেন এমন না, আরো অনেক কিছু নিয়েই লিখেছেন, এবং সেগুলো নিয়ে আমার একটা সার্বিক মূল্যায়ন আছে। কিন্তু সেই সার্বিক মূল্যায়নটা নিয়ে আমি এখানে আপাতত কোনো কিছু বলবো না। বা তার মানে এই পার্টিকুলার বইয়ে তিনি যে গল্পগুলো রেখেছেন সেগুলো ভালো হয়েছে নাকি ভুল হয়েছে, বা মানে এইখানে যে গল্পের চরিত্রগুলো আছে তাদের নিয়েও আমি কোনো কথাবার্তা বলবো না। আমি বইটা নিয়ে বলবো কেবলমাত্র জুলাইয়ের প্রেক্ষাপটে এগুলোকে যে লেখা হয়েছে আর কি, জুলাইয়ের প্রেক্ষাপটে বা জুলাইয়ের যে কোন জিনিসগুলো এখানে হুসেন হানিফ ভাই সফলভাবে আটক করতে পেরেছেন আর কোন বিষয়গুলো গ্রেফতার করতে পারেন সেভাবে, আমি সেটা নিয়ে বলবো। তো এই কথা বলার ক্ষেত্রে মানে বাঙালি জুলাই নিয়ে অবশ্যই অনেকগুলো কথাবার্তা অনেক ন্যারেটিভ অলরেডি হাজির আছে। তো আমি ওইগুলোই আর কি নতুন করে হয়তো উপস্থাপন করবো নতুন করে। এর বাইরে আমি এমন কোনো দাবি পেশ করবো না যেটা মনে হতে পারে খুবই অভিনব। তো এখন আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করি। তো জুলাই নিয়ে 24 এবং 25 সালে বেশ কয়েকটা গল্প সংকলন এবং উপন্যাস বাজারে আসছে, কিন্তু হুসেন হানিফ ভাইয়ের এই বইটাই খুব সম্ভবত প্রথম কোন লেখকের একক গল্প সংকলন যেটা কেবলমাত্র জুলাইকে উল্লেখ করে প্রকাশ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে মাইন্ডফুল বলাই যায়। এবং বইয়ের গল্পগুলো যদি আপনারা পাঠ করে থাকেন তাহলে খেয়াল করবেন যে এখানে গল্পগুলোর কোনো অনুষঙ্গই জুলাইকে ছাপিয়ে উঠতে পারে, জুলাইয়ের ঘটনাকে বা জুলাইয়ের সংগঠন, জুলাইয়ের মানে জুলাই এখানে একটা আলাদা চরিত্র হিসেবে হাজির হয়েছে। তো মানে একটা সময়ের সংকট, আতঙ্ক বা আবেদন একটা প্রধান চরিত্র হিসেবে হাজির করতে পারা বলতে এটা একটা শক্তিশালী লেখকের পক্ষে ছাড়া সম্ভব না। কিন্তু এভাবে মানে গল্পগুলো লেখার কারণে আমাদের কাছে অবধারিতভাবে কিছু প্রশ্ন হাজির হয়। আমি প্রশ্নগুলো এখানে রেখে যাব, কোনো উত্তরের যোগান দেওয়ার দায়িত্ব থেকে নিজেকে খানিকটা দূরে রেখে। তো হুসেন হানিফের এই বইটা আর কি তার তৃতীয় গল্প গ্রন্থ। তিনটা গল্প গ্রন্থের লেখককে তরুণ লেখক না বলাই আমার মনে হয় ভালো। আমাকে হুসেন হানিফকে চিহ্নিত করতে হবে একজন ঝানু গল্পকার হিসেবে, এবং সেটাই মনে হয় আমার জন্য অপেক্ষাকৃত নিরাপদ হবে। কিন্তু ঝানু গল্পকার হওয়ার পয়লা শর্ত হচ্ছে আমার মনে হয় লেখকের নিজস্ব ভঙ্গি বা আদল বা সোজা কথায় এমন একটা স্বাক্ষর যেন গল্পটা পড়লেই পাঠক বুঝতে পারে এই গল্পটা ওই লেখকের পক্ষেই লেখা সম্ভব। কিন্তু কোন কোন লেখকের ক্ষেত্রে যেটা হয় যে তার স্বাক্ষরটা তার গল্পকেও ছাপিয়ে দেয়, গল্পটাকে ক্ষতিগ্রস্ত করে।
হুসেন হানিফের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেনি। তিনি তার স্বাক্ষরকে শক্তিশালী করতে গিয়ে গল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করলেন, বা আরেকটু সহজে বললে স্বাক্ষরের ধারে গল্পগুলো নুয়ে পড়েনি। এবং অনুমান করি তিনি এটা খুবই সচেতনই করেছেন। তিনি গল্পগুলো লিখেছেন গল্পের সব থেকে আদিমতম ব্যাকরণ অনুসরণ করে, অর্থাৎ তারা আখ্যান নির্ভর, এবং কেবলমাত্র একটি বইয়ের নাম গল্পটা রচিত। তো হুসেন হানিফের অধিকাংশ গল্প বাংলা সাহিত্যের যে প্রতিষ্ঠিত ধারা, বা যে ধারাটা কি ঘটনা তারিখ বা আখ্যান নির্ভর, সেটাই উত্তরসূরি। এই ধারাটা বাংলায় বিকশিত হয়েছিল 19 শতকের শেষার্ধে এবং 20 শতকের প্রাকান্তে কলকাতায়, রবীন্দ্রনাথের প্রায় একক প্রচেষ্টায়। তার প্রতিষ্ঠিত আন্দোলন পরে ঢাকায় আমদানি করা হয়েছে। হানিফ তার গল্পের যে কাজটি সফলভাবে করতে পেরেছেন সেটা হলো এই প্রতিষ্ঠিত আদরের শরীর থেকে যাবতীয় অলংকার খুলে ফেলতে সক্ষম হয়েছেন। তিনি গল্পকে বা কলকাতার যে গল্পের ধারা, যেটা বাংলাদেশে আমদানি করা হয়েছিল 47-এর পরে বা কাছাকাছি সময়ে, সেটাকে অলংকারের ধার থেকে মুক্তি দিয়েছে। কিন্তু কিসের বিনিময়? পাঠককে বিশ্বত কোনো কষ্ট করতে হয় না গল্পগুলো বোঝার জন্য বা পড়ার জন্য। পাঠককে কোনো অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হয় না বা কোনো প্রশ্ন করতে হয় না, বা চাচাছোলা ভাষায় বললে গল্পগুলো পাঠের আগে এবং পরে পাঠকের মধ্যে পার্থক্য খুবই কম থাকে। এর সম্ভব একটি কারণ এটা হতে পারে, যদি আমরা এই বইটার কনটেক্সটে বলি, সেটা হলো এই বইয়ে যে গল্পগুলো এসেছে বা গল্পে যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, আমরা আমাদের জাতীয় জীবনের অভিজ্ঞতায় সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে অলরেডি চলে এসেছি। ফলে তিনি যখন জুলাই নিয়ে গল্প লিখছেন, আমরা গল্পগুলো পড়ছি জুলাইয়ের সাক্ষী হিসেবে পড়ছি। ফলে যে পরিবর্তনটা গল্পটা পড়ার পর হওয়ার কথা ছিল, সেটা আমাদের মধ্যে অলরেডি ঘটে গিয়েছে, ইতিমধ্যে ঘটে গিয়েছে। এই কারণে গল্পগুলো আমরা যখন পড়ি তখন আমরা ব্যথিত হই, কিন্তু বিস্মিত হতে পারি না। তাই হুসেন হানিফের গল্পের এই বইয়ের গল্পগুলো প্রকৃত শক্তিমত্তা নির্মাণের কাজটি আমাদেরকে সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী প্রজন্মের জন্য, যারা জুলাইকে আমাদের মতন করে যাপন করতে পারে। হুসেন হানিফের গল্পগুলো আখ্যান নির্ভর এবং খুবই ঝরঝরে বলতে লেখার কারণে আমরা খুবই স্বচ্ছন্দেই পাঠ করতে পারি। কিন্তু এই স্বাচ্ছন্দ্যতার হাতে পড়ে হানিফের যে নিজস্ব বিষয়গুলো পাঠকের আলোকে থেকে দেয়, যেমন আলোকে থেকে দেয় তার কবিগুলো। এই আদি ব্যাকরণ অনুসরণ করে লেখার কারণে একটা লোকসান তার হয়েছে, সেটা হচ্ছে এখানে নন্দন চর্চার জন্য খুবই অল্পই অবকাশ থাকে। অবশ্য হুসেন হানিফ যে নন্দন বলকে তেমন পাত্তা দেন এমন না। তিনি কোনো গল্পই আসলে গল্পের খাতিরে গল্পকে জাস্ট বলবেন একটা গল্প, এমন কারণে তিনি গল্পগুলো লেখেননি। এবং যেটা হয়েছে যে হুসেন হানিফ নন্দন সচেতন না হলেও আমাদের সময়কার সকল গল্পকারদের মতন তিনি একজন রাজনীতি সচেতন লেখক, এবং তার প্রতিটি গল্পই এর স্বাক্ষর বহন করে। প্রতিটি গল্পের প্রতিটি বাক্য বলা যায় রাজনৈতিকভাবে উদ্দেশ্যপূর্ণ। বিশেষ করে বর্তমান যে বই নিয়ে আমরা আলোচনা করছি, এটার একেবারে কাভার থেকে শুরু করে পেছনের কাভার পর্যন্ত বলা যায় রাজনৈতিকভাবে আবৃত। এখানে তিনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে মোটেই দ্বিধাবোধ করেননি, এবং খুবই সচেতন ভাবে ধূসর নামক একটি অঞ্চল থেকে নিজের গল্পগুলোকে যথাসম্ভব তফাতে রেখেছেন। তার এই রাজনীতি সচেতনতাকে আমি আপাতত তার গল্পের প্রধান সাক্ষ্য হিসেবে সাব্যস্ত করতে চাই, এবং অবশ্যই তার লেখার প্রধান সবরতা
এবং দুর্বলতা আমার মতে এটাই। দুর্বলতা হিসেবে সাব্যস্ত করার মূল কারণ হলো রাজনীতি সচেতন হতে গিয়ে হুসেন হানিফের গল্পে জুলাইয়ের রাজনৈতিক প্রেক্ষাপট এতটাই প্রবলভাবে হাজির হয়েছে যে তা এই ঘটনার সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক মাত্রাকে একেবারেই গ্রাস করে ফেলেছে। অথচ জুলাইয়ের মাত্র কয়েক মাস আগে ঘটনা পরম্পরা যদি আমরা লক্ষ্য করি, বাজারে তখন ডিমের দাম ছিল 60 টাকা, সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। টানা 2 বছর বাজারে পেঁয়াজের একটা কৃত্রিম সংকট ছিল আমাদের প্রতিবেশী দেশের তুলনায়, এবং আমাদের বাজারে সেই সময় প্রায় সবকিছু একটা পণ্য বয়কট আন্দোলন চলমান ছিল। এমন পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলন রাজপথে নেমেছিল। এই আন্দোলন যখন এক দফায় রূপান্তরিত হলো, সাধারণ মানুষ তখন কোনো মহৎ বিপ্লব এর উদ্দেশ্যে রাস্তায় নামেনি। সাধারণ মানুষের পিঠ খেয়ে গিয়েছিল দেয়ালে, না খেয়ে মরাচ্ছে। তারা মনে করেছিল রাজপথে শহীদ হওয়াটাই বোধহয় বেশি সেফ। আওয়ামী লীগ আমাদের সাংস্কৃতিক ও সামাজিক অবগমনের যে ইতিহাস, সেটা গত 2 বছরে অনেকেই বলেছেন। আমার মনে হয় জুলাইকে আমরা যদি এভাবে পাঠ করি যে এটা একটা একক সত্যবাদী শাসকের কায়েম করা একটা সুদীর্ঘ ও সুপরিকল্পিত রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক নিপীড়নের অবশ্যম্ভাবী পরিণতি, তাহলে মনে হয় বেশি নিরাপদ হবে। হুসেন হানিফের গল্পে যে ঘটনাটা ঘটে গিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে বেশি দৃষ্টিপাত করতে গিয়ে, সেটা হলো আমাদের সেই সময়ের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক নিপীড়নের গল্পগুলো একরকম অনুপস্থিত গড়াজি থেকে গিয়েছে। যেন বইটা পাঠ করলে আমাদের মনে হয় জুলাই আমাদের মাঝে কেবলমাত্র একটা রাজনৈতিক বার্তা হিসেবে এসেছে। কেবল যে হুসেন হানিফের গল্পে এমনটা ঘটেছে এমন নয়। জুলাই নিয়ে এখন পর্যন্ত যত গল্প এবং উপন্যাস লেখা হয়েছে, সব জায়গাতেই এটার রাজনৈতিক মাত্রাটাই বেশি প্রভাব হয়ে উঠেছে। আশঙ্কা করি জুলাইয়ের পর আমাদের মতন লেখকদের জন্য জুলাইয়ের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলোর তাৎপর্য অনুধাবন করার মতো পর্যাপ্ত সময় এখনো অতিক্রান্ত হয়নি বলেই এই ঘটনাটি ঘটেছে। দুর্বলতা হিসেবে চিহ্নিত করার আরেকটি গৌণ কারণ হলো আমি এখানে পাঠকের স্বাধীনতাকে কিঞ্চিৎ খর্ব করেছে। যে পাঠকের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বইটা সম্পূর্ণ পাঠ করার পর ভেবে এবং চিন্তে তিনি সিদ্ধান্ত নিতেন যে গল্পটা সাদা নাকি কালো, সেটা পাঠকের পাঠককে তিনি ওই সুযোগ প্রদান না করে নিজেই বলে দিয়েছেন। এবং লেখক তার এই ঘোষণাকে, তিনি যে বলেছেন সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে গিয়ে, তিনি তার এই ঘোষণাকে ন্যায্যতা দিতে জুলাই সংক্রান্ত পাঠকের জ্ঞাত অনেক তথ্যই অযাচিতভাবে গল্পের ভেতরে পুনর্ব্যক্ত করেছেন, যা গল্পের সহজাত বিকাশকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে। সময়ের দিক থেকে কিছুটা তফাতে না থাকার ফলে তার গল্পগুলো বাজারের জুলাই সংক্রান্ত যে ন্যারেটিভ বা ডমিনেন্ট ন্যারেটিভ গুলো আছে তা দিয়ে মারাত্মকভাবে আক্রান্ত করেছে। এই বিষয়টি অবশ্যই কেবল হুসেন হানিফের জন্য সত্য তা নয়, বরং জুলাই সংক্রান্ত সকল সাহিত্যিক উদ্যোগী এটা দিয়ে আক্রান্ত করেছে। এজন্য বিষয়টি নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করি, তবে সেখানে যাওয়ার আগে আমি আরেক কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। এই বইয়ে যে 5টা গল্প আর কি সংকলিত হয়েছে, সেই 5টা গল্পকে এই এক মলাটে রাখার জন্য জুলাই ব্যতীত আর কোনো উপযোগ্য আছে কিনা সেটা নির্ণয় করতে আমাকে একটু কাঠখড় পোড়াতে হয়েছে। তবে হানিফের গল্পের চরিত্রদের শ্রেণী চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা সূত্র পাই। হানিফের গল্পে আমরা দেখি জুলাই সংশ্লিষ্ট সকল চরিত্রই আর্থসামাজিকভাবে নিম্নবিত্ত বা সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে এসেছে। বা আমরা যদি আমাদের
বামপন্থী যে সংগঠনগুলো আছে তাদের ভাষায় যদি বলি তাহলে তারা শ্রমজীবী শ্রেণী বা শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা মানুষ। এখানে বাস্তবতার সাথে যে বড় ধরনের বিচ্যুতি ঘটেছে এমন নয়, কারণ জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদের আর্থসামাজিক শ্রেণী বিশ্লেষণ করলে আমরা দেখি যে হুসেন বেশ বিশ্বস্ত তার সাথে এই জিনিসটা তুলে আনতে পেরেছে। কিন্তু এই কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের ইতিহাস পাঠ করার যে বামপন্থী ধারাটা আমাদের এখানে আছে বিদ্যায়তনে বেশ শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত, হুসেন আমিন যেন অসচেতনে তাদের ভাবে পা দিয়ে ফেলেছে। আমরা ভুলে যাই জুলাইয়ে যদি বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী অংশ না নিত তাহলে জুলাই হয়তো আরেকটা সাপ্লাই করবে। আমাদের বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের যে কোনো আন্দোলনের প্রধান মিত্র এবং প্রধান দুশ্মন হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী। আপনার আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণী সামিল হওয়া মানেই ওই আন্দোলনের সফলতা অবধারিত, এবং আপনার লেখা বা আপনার কথাবার্তা যদি মধ্যবিত্ত শ্রেণী গ্রহণ না করে যথেষ্ট সম্ভাবনা আছে আপনি অসফল লেখক হয়ে উঠতে পারেন। তাই মধ্যবিত্ত শ্রেণী হুসেন আমিনের গল্প পড়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা নিয়ে আমি বেশ কৌতূহলী। তবে মধ্যবিত্ত শ্রেণীর এই ভূমিকার সাপেক্ষে আমি আরো একটি কথা একটু বলতে চাই যে হুসেন আমিনের বইয়ে এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে শাপলা নিয়ে কোনো কথা না, এবং শাপলার কথাটা বেশ ভালোভাবে উঠে এসেছে। কিন্তু এই কেবল যদি আমরা এই বইটিতে আর কি থাকি আপাতত বা কেউ যদি পড়ে ক্ষমা করে তাহলে মনে হতে পারে যেন জুলাই সরাসরি শাপলার উত্তরসূরি। শাপলা থেকে জুলাইয়ে আসলে আমাদের আসলে মানে এই প্রায় 10 বছরের মাঝে যেন আরো কোনো কিছুই ঘটেনি, কিন্তু বাস্তবে তো সেটা হয়নি। শাপলার পরে আরো কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখি যে আমাদের কোটা সংস্কার আন্দোলন একটা ঘটে গিয়েছে 18 সালে। কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশে আওয়ামী লীগ আমলে যে নব্য মধ্যবিত্ত শ্রেণীটা বিকশিত হচ্ছিল তাদের ছেলে মেয়েরাই অংশগ্রহণ করেছিল। এর মধ্যে একটা নো ভ্যাট অন এডুকেশন আন্দোলন হয়ে গিয়েছে, যে আন্দোলনটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছাত্রদেরকে পরিণত করেছিল, এবং অবশ্যই নিরাপদ সড়ক আন্দোলন এসেছিল। আমরা নিরাপদ সড়ক আন্দোলনে ওই সময় যারা অংশগ্রহণ করেছিল স্কুল এবং কলেজের ছাত্ররা, তারাই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন মানে 5 বছর পরে 24 জুলাইয়ের সময় তারা বিশ্ববিদ্যালয়ে পড়লো ছাত্র, তারা কেউ চাকরি বাজারে ঢুকেছে। তো এরা সব মানে এই যে আন্দোলনগুলো হচ্ছিল এই আন্দোলনগুলো আসলে বাংলাদেশের মানুষদেরকে প্রস্তুত করছিল জুলাইয়ের জন্য। কিন্তু কোন একটা কারণে এই জিনিসটা হুসেন আমিনের গল্পে ফুটে আসছে। এরপর আমি আরেকটি ছোট জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে হুসেন আমিনের গল্পগুলো লেখা হয়েছে জুলাইয়ে অংশগ্রহণকারীদের দৃষ্টিভঙ্গিতে। ফলে এখানে যত তথ্য উপস্থাপিত হয়েছে তা জুলাইয়ে অংশগ্রহণকারী সকলেই বিনা বাক্যে লিখে নিবে, কারণ তারা নিজেদের অভিজ্ঞতা থেকেই সেগুলো জানে। কিন্তু আমাদের জন্য এটাও বোঝা জরুরি যে আওয়ামী লীগের গড়পন্থা নেতা কর্মীদের মতো জালেমদের মনস্তত্ব কেমন ছিল ওই সময় বা এখনো কেমন আছে। একটি শাসন ব্যবস্থার মাঝে কি কি শর্ত জারি থাকলে এই ধরনের পাষণ্ড পুলিশ, গোয়েন্দা সহ যত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী আছে এবং রাজনৈতিক যে ক্যাডাররা ছিল তারা বিকশিত হতে পারে এবং জনগণের উপরে তারা সক্রিয় হয়। এগুলো যদি আমরা গল্পে বিশ্লেষণ না করি তাহলে হয়তো আমরা কোথাও বিশ্লেষণ করতে পারবো না, এবং এই শর্তগুলো আমাদের যে প্রচলিত ব্যবস্থা এগুলোর মধ্যে খুবই সুপ্তভাবে থেকে যাবে, এবং এটা কেবল সময়ের ব্যাপার হবে যে আমাদের উপরে আরেকটা একচ্ছত্রবাদী সরকার আবির্ভূত হবে এবং আমাদেরকে আরো একটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হতে হবে।
জুলাই নিয়ে যখন কথা বলি আমরা ভুলে যাই যে জুলাইয়ে আমাদের আহ, আমাদের সামনে কোনো বিপ্লবের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়নি। জুলাইয়ের মুখপাত্ররা যখন একের পর এক বিবৃতি দিচ্ছিলেন তাদের বিবৃতির মধ্যে কোথাও আসলে কোনো বৈপ্লবিক কথাবার্তা ছিল না। তারা একবারও বলেনি যে তারা এমনকি তারা যখন এক দফার ডাক দিয়েছে তখনও কোনো বিপ্লবের নামগন্ধ সেখানে ছিল না। আমরা একদম নিরপেক্ষভাবে বলতে পারি যে জুলাই জুলাইকে যদি বিপ্লব মনে হতো তার একটা তাত্ত্বিক পাঠ্যক্রম লাগতো। মানে তার তত্ত্বটা তো আর বিপ্লব হওয়ার পরে আসে না, তত্ত্বটা আসে বিপ্লবটা হওয়ার আগে। আমরা যদি মানে দুনিয়ায় যত বিপ্লব সংগঠিত হয়েছে সেগুলোর ইতিহাস যদি বিপ্লব থেকে শুরু করে ফরাসি বিপ্লব পর্যন্ত আমরা দেখি যে কাটা কাটা হচ্ছে সেখানে মানে রুশ বিপ্লবের ক্ষেত্রে লেনিন যে পরিমাণ লেখা লিখেছে বিপ্লবটা সংগঠন করার আগে ওই পরিমাণ লেখা আমাদের এখানে তো হয়নি। আমাদের এখানে মুক্তিযুদ্ধের আগে মুক্তিযুদ্ধ যে চাকরি দিচ্ছে এগুলো শুরু করা হয়নি। তাই আমরা মনে মানে জুলাইকে যদি বিপ্লব হিসেবে চিহ্ন না করি তাহলে একটু নিরাপদে থাকবো এই জিনিসটাকে আরো বিশ্বস্তভাবে চিহ্নিত করার জন্য। আমি আরেকটু ছোট একটা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই। জুলাইকে একরকম ব্যর্থ ধরে পাঠ করার একটা প্রবণতা ঢাকার যে মূলধারার পত্রিকা এবং গণমাধ্যমগুলো আছে সেখানে লক্ষ্য করা যায়। হুসেন হানিফকে অবশ্যই এই প্রবণতা সংক্রামিত করতে পারেনি, কিন্তু জুলাইয়ের পরিণতি নিয়ে হুসেন হানিফ কোনো পক্ষ নেননি। আশঙ্কা করি তিনি কৌশলে এই বিষয়টি এড়িয়ে দিয়েছেন, একটু সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পক্ষ নেওয়ার অপেক্ষায় আছে। তবে জুলাইকে খণ্ডন করার যে অপতৎপরতা জুলাইকালীন এবং জুলাই পরবর্তী সময়ে জারি ছিল তার কোনো আলামত আমরা হুসেন হানিফের গল্পে দেখতে পাই না। এটা হয়তো তিনি সচেতনভাবেই করেছেন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যে, কিন্তু এই কাজটা করতে গিয়ে তিনি একটি সুযোগও হারিয়ে ফেলেছেন। গল্পে এই অপতৎপরতাগুলোকে মোকাবেলা করার যে সুযোগটা ছিল সেটা তিনি হারিয়ে ফেলেছেন। যখন যুদ্ধ হচ্ছে না তখন শত্রুকে মোকাবেলা করার সব থেকে মোক্ষম উপায় হলো তার জবানের দখল নেওয়া। জুলাইকে যারা তীর্যক ভাষায় বিদ্রোহ করতে চায় তাদের কথাকে মুছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার সব থেকে বেশি সুযোগ সম্ভবত ফিকশনেই পাওয়া যায়। 2024-এর জুলাইয়ে দৃশ্যমান শত্রু ছিল আওয়ামী লীগ এবং তার পশু নিরাপত্তা বাহিনী, কিন্তু সে সময় একটা অদৃশ্য দুশ্মনও ছিল। সেটা হচ্ছে আওয়ামী লীগের গৃহপালিত কালচারাল এবং ব্যুরোক্রেটিক এস্টাবলিশমেন্ট। জুলাইয়ে আওয়ামী লীগ পালালেও এই শ্রেণীটি তার আধিপত্য এখনো বজায় রেখে তাদের অর্থনৈতিক ভিত্তি হতে খুব মজবুত করেই কাজটা সম্ভব করেছেন এবং জুলাইকে ততদিকে ক্ষতিগ্রস্ত করা যায় কোনো কিছুই কমতি তারা রাখেনি। আমরা জানি ঢাকায় যদি আর একটা গণআন্দোলন আসে তাহলে জনগণ প্রথমে আর পলিটিশিয়ানদের বাড়িতে আগে লাগাতে যাবে না, শুরুতেই তারা সচিবালয়ে খুঁজতে যাবে এবং যত সাংস্কৃতিক কর্মী আছে তাদের চুল ছিঁড়তে যাবে। যাই হোক, যতদিন না আরেকটা বিপ্লব আসে ততদিন পর্যন্ত আমরা এদেরকে একমাত্র সাহিত্যেই মোকাবেলা করতে পারবো। আশা রাখি হুসেন হানিফ ভবিষ্যতে এই কাজটাই করার চেষ্টা করবেন। সর্বশেষ যেটা বলে যে প্রত্যাশাটা ব্যক্ত করে আমি শেষ করতে চাই আমার বক্তব্য, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় মহাযুদ্ধ ইউরোপের সাহিত্য, শিল্পকলা এবং দর্শনে যে বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছিল, আমাদের দেশের সাহিত্যে 47 বা 71-এর মতো জাতীয় ঘটনা সেরকম কোনো বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেনি। বাংলাদেশের 47 এবং 71 কেন্দ্রিক যে সাহিত্য ধারাটা আছে কাহিনী ব্যতীত সকল গল্পই আমরা ইউরোপ থেকে আমদানি করেছি। জুলাই কেন্দ্রিক যে সাহিত্যটা বিকশিত হচ্ছে বর্তমানে সেটাও একরকম একই রকম পরিণতির দিকে থাকছে। জুলাইকে ভবিষ্যতে বিপ্লব হিসেবে পাঠ করা হবে নাকি একটা মানবীয় অভ্যুত্থান হিসেবে
পাঠ করা হবে তা নির্ভর করছে জুলাই বাংলাদেশের মানুষের চিন্তায় কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছে তার উপরে। আমি কিন্তু এমন প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে চাই যে তরুণ সাহিত্যিকদের প্রচেষ্টায় জুলাইয়ের অন্তত ভবিষ্যতে বাংলাদেশের সাহিত্যে ওই বৈপ্লবিক পরিবর্তনগুলো আনতে পারবে। সবাইকে ধন্যবাদ।